আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মেবি অনেক আগে পড়ছিলাম, মনে নেই, ইন্টারমিডিয়েট থাকতেই পড়ছিলাম। অর্ধাঙ্গী গল্পে উনি বলেছিলেন, আমাদের দেশের নারীরা যখন বালিশের ওয়ার্ড মাপে, তখন উন্নত বিশ্বের নারীরা পৃথিবী থেকে চন্দ্রের বা কোনো স্থানের দৈর্ঘ্য প্রস্থ মাপেন বা দূরত্ব পরিমাপ করেন। তা বিষয়টা ঠিক ওরকমই হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না, তো কি হবে? 10 বছরের বেশি থাকলে ফ্যাসিস্ট হবে? 10 বছরের বেশি থাকলে হবে, তা হবে? আরে ভাই, 10 বছরেই যা করে নেবে তাতে তো তার বাকি জীবন চলে যাবে। এটা হচ্ছে বড় কথা। হলো যখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হিসাব নিয়ে ব্যস্ত, ঠিক তখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর দিয়ে কি মানে স্টিম রুলার বুলডোজার চালাচ্ছে, সেটা নিয়ে কেউ কথা বলছে না। আমি নট এ সিঙ্গেল পলিটিশিয়ান এটা নিয়ে আমি দেখলাম না যে জোরে সোরে কথা বলছে। যদিও বলছে, মিডিয়াগুলো বলছে যে 37% শুল্ক সেখান থেকে কমিয়ে 35% শুল্ক, সেটা যদি কার্যকর হয় তাহলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য একেবারে ধ্বংস হয়ে যাবে, ধস নেমে যাবে। এখন সব কিছু মিলায়ে একের পর এক মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকে বসছে। ওয়াশিংটনে যে বাণিজ্য উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান দীর্ঘ 3 মাস ধরে তিনি অন্য কোনো কাজ, নিরাপত্তা বিষয়ক বা অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত না। উনি শুধু আমেরিকায় যাচ্ছেন, আসতেছেন এবং মানে ওই আমেরিকার সাথে কিভাবে এইটা বিট করা যায় বা এটাকে কিভাবে আপনার কমানো যায় সেটা নিয়ে হয়তো বা চেষ্টা করতেছেন। মানে যেখানে বাণিজ্য উপদেষ্টা ছোটার কথা, সেখানে ছুটছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে হয়তো বা কোনো অস্ত্র-শস্ত্র চুক্তি হচ্ছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে একটা দেশের সাথে অসম চুক্তি করবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। আর এটা মেনে না নিলেই শেখ হাসিনার মতো বোল্ড আউট হয়ে যেতে হবে। সেটা জেফ্রি ডেভিড স্যাক্স তার কথায় মার্কিন অর্থনীতিবিদ তিনি সুস্পষ্টভাবে প্রমাণসহ বাংলাদেশের মানুষের কাছে হাজির করেছেন। এখন কী হবে? 31 টাকার গম 37 টাকায় কিনবে, গমে নাকি পুষ্টি বেশি। অর্থনীতিবিদ ডক্টর মানে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন উনি এই কথা বলেছেন। সালেউদ্দিন উনি এই কথা বলেছেন। মানে বয়স হয়েছে তা বুদ্ধি, বয়স হলে যে বুদ্ধি লোপ পায়, যে একটা কথা, যে বয়স হয়েছে তো বুদ্ধি হয়নি, এরকম একটা অবস্থায় চলে গিয়েছে আমাদের দেশটা। আমরা এ তো এরপরে তেল কিনা, সয়াবিন তেল কিনবে, তাও দাম বেশি। এরপরে তাদের পণ্যে ছাড় দেবে, ঠিক আছে সব কিছু। এইবারে 25টা বোয়িং বিমান কিনবে, যেখানে বাংলাদেশের বিমান ব্যবসায় ধস, বিমান ব্যবসায় কোনো প্রফিট নেই। এবং বিমান ব্যবসায় বাংলাদেশের আরও বিমান কিছু মনে হয় বাংলাদেশে বসে থাকে, সেখানে অতিরিক্ত দামে অপ্রয়োজনে মানে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কিনাতে হবে। এবং চীনের আধিপত্যবাদ বা চীনের মানে আধিপত্য কমানোর জন্য আপনার এই মার্কিন যুক্তরাষ্ট্র অত্র অঞ্চলে, এশিয়া মহাদেশের বাংলাদেশের মতো যে দেশগুলো আছে তাদের উপরে এইসব ক্যারিকাচাল শুরু করে দিয়েছে। এবং তারা দেখেন ব্যবসা বাণিজ্য, বন্দর, করিডোর, জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা, তারপরে শুল্কের যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছে, সে কন্ডিশনগুলো মানুষের জানানো যাবে না, জানানো যাবে না। তারপরেও যেটুকু জানা গিয়েছে তাতেই বোঝা গিয়েছে যে ওরা যে দেশকে নিষেধাজ্ঞা দেবে, মানে বাংলাদেশকেও সেই দেশকে নিষেধাজ্ঞা দিতে হবে। ওরা যে দেশ থেকে পণ্য আমদানি করবে না, বাংলাদেশ সে দেশ থেকে পণ্য আমদানি রপ্তানি করতে পারবে না। এই ধরনের কথাবার্তা। এই যে বোয়িং বিমান এত টাকা ঋণ করে কিনবে, এই ঋণের বোঝা কিন্তু আমার আপনার সকলের উপর বর্তে হবে। এইগুলো নিয়ে ডক্টর সলিমুল্লাহ খান স্টাডি করেন না। উনি স্টাডি করেন ফ্যাসিবাদ ফ্যাসিজম নিয়ে। আরে ভাই, তোর ফ্যাসিবাদ ফ্যাসিজম, তোর মানে ওই যে হেডার
মানে মানে অতীত নিয়ে তুই পড়ি থাক। মানুষ পড়ছে না যে অতীত নিয়ে ভাবার কোনো দরকার নেই, অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার। কিন্তু অতীত নিয়ে পড়ে আছে, বর্তমানে যে একেবারে তলা গলা সব সমান করে দিচ্ছে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের একেবারে যে মানে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, যে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা করতে চায়, অর্থাৎ এদেশে শান্তি নেই, মানবাধিকার একের পর এক লঙ্ঘন হচ্ছে। গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র সেই রিপোর্টই আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা সেই রিপোর্ট দিয়েছে, এখানে মানবাধিকার নেই, এখানে বাক স্বাধীনতা নেই, এখানে মত প্রকাশের স্বাধীনতা নেই, এখানে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে। এসব নিয়ে ডক্টর সলিমুল্লাহ খান কথা বলেন না, উনি আছেন সেই মানে কে জ্ঞান পাপি, কে মানে কি আগে কি পাপ করেছে, কে আগে কি খাইছে না খাইছে, আরে বাটা যে চলে গেছে সে চলে গিয়েছে, তোর তার নিয়ে এত মায়া কান্না করার কি দরকার? তুই পাল্লি ধরে ফেরত নিয়ে আয়, ফেরত নিয়ে এসে তাকে পানিশমেন্টের আওতায় দেয়, তুই সেটা তো করবি না, তুই সেটা নিয়ে পড়ে আছিস। বর্তমানে তোর হোগা যে একেবারে মেরে দিচ্ছে, তোর জায়গায় একেবারে অন্তঃশ্বাস শূন্য করে দিচ্ছে, সেটা নিয়ে একটা বক্তব্য নেই কেন? তুই কত বড় জ্ঞান পাবি, সুবিধাভোগী সুবিধাবাদী, এই ধরনের লোকগুলো দেখে আমি খুব মানে বিচলিত হই। মানে জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রব্বানি স্যার, আহা আমাকে মেরে দিতেও পারে, আরে বাড়ি তোর মতো টিচাররা মারার কোনো দরকার নেই, তো তোর মতো টিচাররা মেরে কী লাভ? তো ফ্যান কানবি নাকে কানবি, বিষয়টা তো এরকম, কেউ মারবেও না। কিন্তু আমার প্রশ্ন হলো যে একজন শিক্ষক, ইতিহাসের শিক্ষক, তিনি তো ভালো ইতিহাস বোঝেন, তিনি সেই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এখনও পড়ে আছেন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে অসম বাণিজ্য, অসম সমস্যা, যে একের পর এক নৈরাজ্যতা, চাঁদাবাজি, ছিনতাই, বাটপারি, হরিলুট এগুলো চলছে, অনেকে ফুলে ফেপে কলাগাছ হয়ে যাচ্ছে, অনেকে মানে ধরাকে সরাগান করছে, অনেকে বাংলাদেশের ইতিহাসে ঘটিনি সেই ধরনের নোংরা ইতিহাস চালু করেছে, মুক্তিযোদ্ধাদেরকে বিন্দু পরিমাণ সম্মান। আরে আজ তোরা মুক্তিযোদ্ধাকে সম্মান করতেছিস না, তা 30 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে ওই মুক্তিযুদ্ধের জায়গাটা তো শিফট হবে, তোর একই হবে, সেম কোয়ালিটি, সেম স্টাইল, সেম ধাঁচ, সবই তো ওই জায়গায়ই হবে নাকি? তো এগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই, বোয়িং বিমান কিনবে, এগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই, হাস্যকর। সে আসিফ মাহতাব কই, সে বিশাল মানে বিশাল মানে ধার্মিক মানুষ, সে আসিফ মাহতাব আগে আমেরিকায় বসে ফেসবুকে স্ট্যাটাস দিত, তার প্রতিদিন একটা করে ফেসবুকে স্ট্যাটাস থাকতো, কই সে টাকা হরিলুটি টাকা পয়সাকে নিয়ে ভাগছে নাকি মালে? তারা তো আর দেখাই যায় না, না বেঁচে আছে না মারা গেছে, তারা তো দেখাই যায় না। তো এই যে মানুষগুলো, আমরা জুলাই গণঅভ্যুত্থানে যে ভূমিকা রেখেছে তার জন্য থ্যাঙ্কস, কিন্তু কথা হলো জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে, বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, বাংলাদেশের এখন যে ইকোনমিক্যাল কন্ডিশন, বিনিয়োগ নেই, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হচ্ছে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ছিনতাই বেড়ে যাচ্ছে। আরে এক মহিলা ভুল ট্রেনে উঠে অন্যত্র চলে গিয়েছে বলে তাকে 4 জন মিলে গণধর্ষণ করেছে। মানে এই যে ঘটনা একের পর এক ঘটছে, এসব নিয়ে এইসব আসিফ মাহতাব, এর রব্বানি, এই ডক্টর সলিমুল্লাহ খানের কোনো কথা নেই। বর্তমান বাংলাদেশে চলমান বিষয়াদি নিয়ে তাদের কোনো কথা নেই, তাদের কথা আছে ফ্যাসিবাদ ফ্যাসিজম ফিরে আসলে তোমার ড্যাশ মারবে, তুমি সেটা নিয়ে ব্যস্ত আছো, কেন কি তুমি কি অন্যায় করেছো? আরে ভাই, যে অন্যায় করে না তার ভেতরে ডর থাকে না, ভয় থাকে না। তুমি অন্যায় করেছো, তুমি কি হরিলুটি টাকা খাইছো নাকি? না তুমি মানে গোপনে গোপনে তলে তলে কিছু গলাইছো? মানে এগুলো ভাবতেও অবাক লাগে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।